তো প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন টপিক। আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের সংস্কৃত গল্প সাহিত্য। তোমাদের এই গল্প সাহিত্যে রয়েছে পঞ্চতন্ত্র, হিতোপদেশ এবং কথাছড়ি সাগর। এই ভিডিওতে তোমরা কিন্তু পুরোটা আলোচনা প্রথমে পাবে এবং তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই আমি আলোচনা করে দেব। তো যেগুলো আলোচনা করব যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করছি সমস্তই কিন্তু কমন আসবে এবং তোমরা বিষয়টাও খুব ভালো করে বুঝতে পারবে, কারণ প্রথমে আলোচনা দরকার, তারপরে কিন্তু প্রশ্নগুলো আলোচনা করব। তো সংস্কৃত গল্প সাহিত্য কি এবং তার তিনটে যে ভাগ আমাদের টপিকে রয়েছে, পঞ্চতন্ত্র, হিতোপদেশ, কথাছড়ি সাগর, তিনটি আলোচনা করা হবে। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে গল্প সাহিত্য। আমাদের জানতে হবে গল্প সাহিত্যটা কি না। সংস্কৃত সাহিত্যের গল্পকে কথা বলা হয়। কথা আখ্যায়িকা দুটো ভাগ রয়েছে, কিন্তু গল্পকে আমরা কথা বলবো। আর পশু, পক্ষী, মানুষের গল্প যেটা আলোচনা করা হবে, পশু পক্ষী এবং মানুষের গল্প নিয়ে যেটা আলোচনা করা হবে সেটাকে বলা হবে গল্প সাহিত্য বা ফেবল লিটারেচার। তো গুরুত্বপূর্ণ জিনিসগুলোর প্রতি কিন্তু আমি আলোকপাত করছি, তোমরা ওইগুলো একটু ভালো করে দেখো। উপাখ্যান অর্থাৎ গল্প শোনার সহজাত প্রবৃত্তি থেকেই গল্প সাহিত্যের উদ্ভব। অর্থাৎ যদি তোমাদের পড়ে গল্প সাহিত্যের উদ্ভব কোথা থেকে, তো তোমরা মনে রাখবে গল্প শোনা বা বলার সহজাত প্রবৃত্তি থেকেই কিন্তু গল্প সাহিত্যের উদ্ভব হয়েছে। এরপরে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে গল্প সাহিত্য সৃষ্টির কারণ কি না। গল্প সাহিত্য সৃষ্টির মূলে প্রধানত তিনটি কারণকে চিহ্নিত করা হয়েছে। সেই তিনটি কারণ হচ্ছে: ১ নম্বর চিত্ত বিনোদন, ২ নম্বর অবসর যাপন এবং ৩ নম্বর শিশুদের নীতিশিক্ষা প্রদান। অর্থাৎ এই গল্পগুলোর মধ্যে আমরা তিনটে জিনিস পাবো, যে আমাদের চিত্ত বিনোদন হবে এবং অবসর সময়ে আমরা এই গল্পগুলোকে পড়ে অবসর যাপন করতে পারবো, আর শিশুদের আমরা নীতিশিক্ষা প্রদান করতে পারবো। বিভিন্ন গল্প যেগুলো রয়েছে নীতিমূলক, সেগুলোর দ্বারা কিন্তু আমরা শিশুদেরকে সহজেই নীতি শিক্ষা দান করব। এরকম অনেক গল্প রয়েছে যেগুলো আমরা জানি, যেমন অতি চালাকের গলায় দড়ি বা বুদ্ধি যস্য বলং তস্য, বুদ্ধি যার বল তার, এরকম। তো পঞ্চতন্ত্র সৃষ্টির কারণ বলা হলো। এবার হচ্ছে তার যে বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য হচ্ছে সুন্দর এবং সহজ সরল ভাষা। সহজ সরল এবং সুন্দর ভাষা রয়েছে, আর কি না নীতি উপদেশ রয়েছে, যেটা আগেও বলা রয়েছে। তো গল্প সাহিত্যের জন্ম জন্ম সম্পর্কে বলা হচ্ছে খ্রিস্টপূর্ব যুগে সংস্কৃত কথা সাহিত্যের উদ্ভব ঘটেছিল। এছাড়াও পরবর্তীতে আমরা গল্প সাহিত্যের কাল আমরা পেয়ে যাব। তো এই গল্প সাহিত্যকে সাধারণত দুটি ভাগে এখানে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে মানুষের গল্প, আর একটা হচ্ছে পশু পক্ষীদের গল্প। তো এখানে মানুষের যে গল্প সেটাকে ফেবল বলা হবে, আর পশু পক্ষীদের যে গল্প সেটাকে ফেয়ারি টেলস বলা হবে। তো এই গল্পগুলো, যেগুলো মানুষের গল্প রয়েছে, সেই মানুষের গল্পগুলোর মধ্যে যে গ্রন্থ রয়েছে: গুণাঢ্যের বৃহৎ কথা, সোমদেবের কথাছড়ি সাগর, চিন্তামণি ভট্টের সুখ সপ্ততি কথা। এছাড়া পশুপক্ষী অবলম্বনে যেগুলো রয়েছে আমাদের পাঠ্যাংশে, যেগুলো রয়েছে পঞ্চতন্ত্র, কথাছড়ি সাগর এবং বেতাল পঞ্চবিংশতি। এছাড়াও গল্প সাহিত্যকে অনেকে তিনটি ভাগে ভাগ করে থাকেন। গল্প সাহিত্যের এই তিনটি ভাগ হচ্ছে: পশুপক্ষী অবলম্বনে রচিত নীতিকথা, যেমন এই যে তিনটি ভাগ রয়েছে আমাদের, এগুলো সিলেবাসে রয়েছে, পঞ্চতন্ত্র এবং হিতোপদেশ, এই দুটো রয়েছে। তারপরে মনুষ্য বা মানুষ্য, গন্ধর্ব, দৈত্য দানব নিয়ে কথাছড়ি সাগর, পুরুষ পরীক্ষা, বেতাল পঞ্চবিংশতি, সিংহাসন, দাত্রিংশিকা, এর মধ্যে আমাদের কথাছড়ি সাগর পড়তে হবে। এছাড়া রয়েছে জনপ্রিয় লোককথা, এর কোনো ভাগ নেই, কিন্তু এই দুটোর ভাগ রয়েছে। তো গল্প সাহিত্যের অন্য মত অনুযায়ী তিনটি ভাগ কিন্তু আমরা দেখলাম। গল্প সাহিত্য কাকে বলে আগে বলেছি, তাও এবার দেওয়া রয়েছে, যে যে সমস্ত গল্পগুলো নীতিমূলক হবে এবং সহজেই সহজ সরল ভাষায় পরিবেশিত হবে, তাকেই কিন্তু গল্প সাহিত্য বলা হবে। এর বৈশিষ্ট্য সম্পর্কে আমি বলেছি দু একটা, তাছাড়াও রয়েছে যেমন গল্পের সংখ্যা অনেক হবে একটি গ্রন্থে, গল্পের সংখ্যা যেমন পঞ্চতন্ত্রের কথা বলা যেতে পারে, পঞ্চতন্ত্রের ৭২টি গল্প রয়েছে। আকারে ছোট হবে গল্পগুলো এবং কৌতূহল দীপক হবে, অর্থাৎ জানার আগ্রহ থাকবে আমাদের। ভাষা সহজ সরল হবে, বাস্তবধর্মী হবে, গদ্যাকারে রচিত হবে এবং বিচিত্র গল্পের সমাবেশ থাকবে, এগুলোই কিন্তু তার বৈশিষ্ট্য। এবারে আমরা গল্প সাহিত্য আলোচনা করলাম, এরপরে আমরা দেখব যে পঞ্চতন্ত্র। তো পঞ্চতন্ত্র যেটা আমাদের রয়েছে, সেই পঞ্চতন্ত্র হচ্ছে একটা গ্রন্থ এবং এই গ্রন্থের লেখক হচ্ছেন দাক্ষিণাত্যের মহিলারোপ্য নগরের এক বিশিষ্ট পণ্ডিত বিষ্ণু শর্মা। এবং এই বিষ্ণু শর্মা মহিলারোপ্য নগরের রাজা অমর শক্তির মূর্খ পুত্র বা বিবেকহীন পুত্রদের
তিন পুত্রকে নীতিশিক্ষা দানের জন্য কিন্তু এই পঞ্চতন্ত্র রচনা করেন। তাহলে এখানে আমরা গ্রন্থাকারের নাম জানলাম এবং তিনি কি কারণে এই গ্রন্থ রচনা করেছিলেন সেটাও কিন্তু আমরা এখানে জানলাম। এরপরে আমরা দেখব যে অমর শক্তির যে তিনজন মানে পুত্রদের উদ্দেশ্যে তিনি রচনা করেছিলেন পঞ্চতন্ত্র, সেগুলো তিন পুত্রের নাম হচ্ছে বসু শক্তি, উগ্র শক্তি এবং অনেক শক্তি। এই তিন জড়বুদ্ধি সম্পন্ন পুত্রের উদ্দেশ্যে কিন্তু পঞ্চতন্ত্র রচিত হয়। এর রচনাকাল আগেও বলেছিলাম, রচনাকালের প্রমাণস্বরূপ বলা হচ্ছে পঞ্চতন্ত্রের দিনার এবং অর্থশাস্ত্রের প্রভাব ইত্যাদির দ্বারা মনে করা হয় যে খ্রিস্টীয় দ্বিতীয় থেকে তৃতীয় খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু পঞ্চতন্ত্র রচিত হয়। এছাড়া কিদ মনে করেন পঞ্চতন্ত্র রচনাকাল যীশুখ্রিস্টের জন্মের প্রথমার্ধে রচিত হয়েছিল। নামকরণ সম্পর্কে পঞ্চতন্ত্র, যেহেতু পঞ্চ মানে পাঁচ, তন্ত্র মানে অধ্যায়, পাঁচটি তন্ত্রের সমাহার পঞ্চতন্ত্র রচিত হয়েছে। এই পাঁচটি তন্ত্র আমরা এখানে ডায়াগ্রামে দেখব, যেমন মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, আর কাকলুকিয়ম, লব্ধপ্রণাশ, অপরীক্ষিত কারক। এই পাঁচটি তন্ত্র আমাদের পরপর মনে রাখতে হবে। গ্রন্থে মোট গল্পের সংখ্যা হচ্ছে 72টি। 72টি মোট গল্প রয়েছে, আর এগুলো আমার মনে রাখতে হবে। এছাড়া যে পাঁচটি যে তন্ত্র ভাগ রয়েছে, এই পাঁচটি তন্ত্রের বিষয় আমাদের একটু জানতে হবে। যেমন মিত্রভেদ, মিত্রভেদকে আমরা বন্ধু বিচ্ছেদ নামেও জানতে পারি। মিত্রভেদের আরেকটি নাম হচ্ছে বন্ধু বিচ্ছেদ। মিত্র মানে বন্ধু, ভেদ মানে বিচ্ছেদ। এখানে মিত্রভেদে মোট 22টি গল্প রয়েছে এবং যে পাঁচটি ভাগ রয়েছে তার মধ্যে কিন্তু মিত্রভেদ হচ্ছে বৃহত্তম বা সবচেয়ে বড়। বিষয়বস্তু আমরা একটু দেখে নেব, বিষয়বস্তুটা কোন কোন এখানে কাহিনীগুলো রয়েছে, যেমন সঞ্জীবক ষাঁড়, পিঙ্গল, সিংহ, খরগোশের বুদ্ধিতে সিংহের বিনাশ, জিনধন কথা। এই সমস্ত গল্পগুলো আমাদের একটু জেনে নিতে হবে, শুধু গল্পের নামগুলো জেনে নিতে হবে কারণ প্রশ্ন আসতে পারে। এরপরে রয়েছে মিত্রপ্রাপ্তি, 2 নম্বর যে তন্ত্র। মিত্রপ্রাপ্তি শব্দের অর্থ হচ্ছে বন্ধুর লাভ এবং এই গল্পের যে মোট মানে এই তন্ত্রে মোট গল্প সংখ্যা হচ্ছে 6টি, আর এটি সব থেকে কিন্তু ক্ষুদ্রতম গ্রন্থের ভাগ। তো বৃহত্তম যদি বলা হয় মিত্রভেদ এবং ক্ষুদ্রতম যদি বলা হয় মিত্রপ্রাপ্তি। এখানেও আমরা গল্পের বিষয়বস্তুগুলো একটু দেখে নিব। গল্পের কোন কোন গল্প এখানে চিত্তাকর্ষক রয়েছে, যেমন হিরণ্যকের কথা রয়েছে, অতিলোভী শিয়ালের গল্প রয়েছে। তৃতীয় তন্ত্র কাকলুকিয়ম। কাকলুকিয়ম এই তন্ত্রের মোট গল্প সংখ্যা হচ্ছে 13টি, আর এখানে কাক পেচকের যুদ্ধের কাহিনী রয়েছে, এছাড়াও অন্যান্য গল্প রয়েছে। এই তন্ত্রের অপর নাম কিন্তু সন্ধি বিগ্রহ। চতুর্থ তন্ত্র হচ্ছে লব্ধপ্রণাশ, যার অর্থ হচ্ছে পেয়ে হারানো। আর এই যে তন্ত্র তার কিন্তু মোট গল্পের সংখ্যা 17টি, আর এখানে ব্যাং, কেউটে, শুদ্ধপট, ধোপা, গাধার গল্প রয়েছে, এছাড়াও অন্যান্য গল্প রয়েছে। তারপরে পঞ্চম যে তন্ত্র রয়েছে অপরীক্ষিত কারক। অপরীক্ষিত কারকের মোট গল্প সংখ্যা হচ্ছে 14টি। তো এর যে মূল যে গল্প বা কাহিনী হয়েছে নাপিতের অদূরদর্শিতা, ব্রাহ্মণ ও নকুলের গল্প, এরকম বিভিন্ন ধরনের গল্প রয়েছে। তো 5টা তন্ত্র বললাম, 5টা তন্ত্রের মোট গল্প সংখ্যা 72টি, আবারও মনে করিয়ে দিই। এবং মিত্রভেদে রয়েছে 22টি গল্প, মিত্রপ্রাপ্তিতে রয়েছে 6টি গল্প, আর কাকলুকেমে রয়েছে 13টি গল্প, লব্ধপ্রণাশে রয়েছে 17টি গল্প, অপরীক্ষিত কারকে রয়েছে 14টি, সব মিলিয়ে 72টি গল্প রয়েছে। তো আমরা আরেকটু দেখে নেব পঞ্চতন্ত্র সম্পর্কে। পঞ্চতন্ত্রের যে সংস্করণ রয়েছে বহির্ভারতে অর্থাৎ ভারতবর্ষের বাইরে 50টি ভাষা এবং 250টি সংস্করণে কিন্তু পাওয়া যায়। তো বিভিন্ন সংস্করণ কিন্তু একটা ছকের আকারে দেখানো হয়েছে, কোন সময়ে কোন সংস্করণে কিন্তু রচিত হয়েছিল, কিছু কিছু সংস্করণ এখানে রয়েছে। তো এটাই হচ্ছে পঞ্চতন্ত্রের আলোচনা। এরপরে আমরা যাব হিতোপদেশ। হিতোপদেশ থেকে কোনগুলো আমাদের মনে রাখতে হবে। পঞ্চতন্ত্রের পরে আর একটি গল্পগ্রন্থ, সেটা হচ্ছে হিতোপদেশ, এবং এই হিতোপদেশ কিন্তু পঞ্চতন্ত্রের আদলেই রচিত ছোট ছোট গল্পের সমাহার রয়েছে। আর হিতযুক্ত উপদেশ অর্থাৎ মঙ্গলবাচক উপদেশ, এখানে নীতিমূলক উপদেশ আমরা পাবো। আর রচনাকার অর্থাৎ নারায়ণ শর্মা রাজা ধবলচন্দ্রের সভাকবি ছিলেন, তিনি এই গ্রন্থটি রচনা করেন। রাজা সুদর্শনের পাটলিপুত্রের রাজা সুদর্শনের পুত্রদের বিদ্যাশিক্ষা দানের উদ্দেশ্যেই কিন্তু এটা রচনা করেন। তো রচনাকাল যেটা বলা হচ্ছে এখানে রাজা ধবলচন্দ্রের যে রাজত্বকাল 1373, তার পূর্বেই কিন্তু এটা রচিত হয়েছিল বলে মনে করা যায়। তারপরে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নবম শতকের পর থেকে চতুর্দশ
শতকের শেষার্ধের মধ্যবর্তী কোনো একটা সময় কিন্তু এই হিতোপদেশ রচিত হয়। নামকরণ সম্পর্কে যেটা বলা হচ্ছে, নারায়ণ শর্মা এই গ্রন্থের কথাচ্ছলে বালকের নীতিশিক্ষা প্রদান করেছেন বলেই এর নাম হচ্ছে হিতোপদেশ। আর এই হিতোপদেশের যেরকম পঞ্চতন্ত্রের 5টি তন্ত্র বা অধ্যায় ছিল, হিতোপদেশের কিন্তু 4টি অধ্যায় রয়েছে: মিত্র লাভ, সুহিত ভেদ, বিগ্রহ এবং সন্ধি। এই 4টি ভাগ রয়েছে। হিতোপদেশে মোট 43টি গল্প রয়েছে। আমরা জানি পঞ্চতন্ত্রে 72টি ছিল, হিতোপদেশে 43টি রয়েছে। আর 43টি গল্পের মধ্যে 25টি গল্প কিন্তু পঞ্চতন্ত্র থেকে হুবহু নেওয়া হয়েছে, আর 18টি গল্প যেগুলো অন্যান্য উৎস থেকে নেওয়া হয়েছে। এখানে আরেকটি জানার বিষয়, সেটা হচ্ছে হিতোপদেশের 4টি খণ্ডের মধ্যে, এই যে 4টি আমরা খণ্ড বা অধ্যায় জানলাম, এই 4টি খণ্ডের মধ্যে চতুর্থ যে খণ্ড অর্থাৎ সন্ধিকে পঞ্চতন্ত্রের 3য় খণ্ডের সঙ্গে তুলনা করা যেতে পারে। এবারে আমরা দেখে নেব হিতোপদেশের বিষয়বস্তু। এখানে যে 4টা অধ্যায় রয়েছে, মিত্রলাভ তার বিষয় অর্থাৎ কোন কোন গল্পগুলো রয়েছে এগুলো আমরা দেখব। সুহিত ভেদ 2য় অধ্যায় কোন কোন গল্পগুলো রয়েছে এগুলো একটু পড়ে নিবে। আর বিগ্রহের কোন কোন রয়েছে 3য় অধ্যায়। আর 4র্থ অধ্যায় সন্ধির মধ্যে কোন কোন গল্পগুলো রয়েছে। কারণ তোমাদের গল্প দিয়েও প্রশ্ন দিবে, তোমাদের দিয়ে দিল যে হিরণ্যগর্ভ নামক ব্রাহ্মণের কাহিনী কোন তন্ত্রে আছে, 4টা অপশান দিয়ে দিল। তাহলে তোমাদেরকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কোন অধ্যায়ে কিন্তু কোন কোন গল্পগুলো রয়েছে। দিলে কি হবে, আমাদের এখানে আর সেরকম কিছু জানার নেই, হিতোপদেশ থেকে এগুলো মনে রাখলেই হবে। এবারে হচ্ছে কথাসরিত সাগর। কথাসরিত সাগর যেটা সর্ববৃহৎ গল্পগ্রন্থ বলা হচ্ছে, সর্বাপেক্ষা প্রাচীন এবং এটি সংস্কৃত ভাষায় রচিত। আর কথাসরিত সাগরকে বৃহৎ কথা সংস্কৃত বা এর সারসংক্ষেপ বলা হয়। মূল বৃহৎ কথা 1 লক্ষ শ্লোকে রচিত, পৈশাচী ভাষায় রচিত, অর্থাৎ গুণাঢ্যের বৃহৎ কথা থেকেই কিন্তু এটি নেওয়া হয়েছে। আর এখানে একটু মনে রাখতে হবে, বৃহৎ ত্রয়ী বলতে কি বোঝো না, 3টি মূল গ্রন্থ: ক্ষেমেন্দ্রের বৃহৎ কথা মঞ্জরি, বুদ্ধ স্বামীর বৃহৎ কথা শ্লোক সংগ্রহ এবং সোমদেবের কথাসরিত সাগর, এই 3টি গ্রন্থকে একত্রে বৃহত্রয়ী বলা হয়। এবারে আমরা দেখব কথাসরিত সাগরের রচনাকার অর্থাৎ গুণাঢ্যের বৃহৎ কথা অবলম্বনে কথাসরিত সাগর রচনা করেন কাশ্মীর দেশীয় ব্রাহ্মণ পণ্ডিত সোমদেব। তো সোমদেবের পিতার নাম কি না, সোমদেবের পিতার নাম হচ্ছে বামন ভট্ট এবং তিনি কাশ্মীর রাজ অনন্তের সভাকবি ছিলেন। আর এখানে কোন কাহিনী রয়েছে না, রাজমহিষী সূর্যমতীর কাহিনী এখানে রয়েছে। এছাড়া এখানে আমরা জানবো যে কথাসরিত নামটির অর্থ, সরিত কথাটির অর্থ হচ্ছে নদী, আর সাগর কথার অর্থ হচ্ছে সমুদ্র। অর্থাৎ মূল শব্দ যেটা অর্থ দাঁড়াচ্ছে যে নদীর স্রোতের ন্যায় ছোট ছোট গল্পগুলি সমুদ্রের ন্যায় বিশাল সংস্কৃত গল্প সাহিত্যের সঙ্গে মিশেছে। কথাসরিত সাগরের আজ যেগুলো আমরা জানবো সেগুলো হচ্ছে, লম্বক হচ্ছে 18টি, 124টি তরঙ্গ, 22,000 শ্লোক, মতান্তরে 24,000 শ্লোক। কেউ কেউ এই জন্য রামায়ণের সঙ্গে এটা তুলনা করেছেন, যেহেতু রামায়ণেরও শ্লোক সংখ্যা 24,000। তো এটা মতান্তরে রয়েছে 22,000, মতান্তরে 24,000। বিষয়বস্তু যেগুলো রয়েছে, বিষয়বস্তু বা কাহিনী, যেমন উদয়ন বাসবদত্তা নরবাহন দত্ত, উদয়ন বাসবদত্তার পুত্র নরবাহন দত্ত এবং পুত্রবধূ মদন মঞ্জুকার কাহিনী কিন্তু কথাসরিত সাগরের মূল বিষয়বস্তু। তো আমরা পঞ্চতন্ত্র, হিতোপদেশ এবং কথাসরিত সাগর সংক্ষেপে আমরা জানলাম। তো এরপরে আমরা দেখে নেব কোন কোন প্রশ্নগুলো গল্প সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ বা কোন কোন প্রশ্ন আমাদের আসছে। এগুলো একটু আমি তোমাদেরকে প্রশ্ন বিচিত্রা ধরে কিন্তু আলোচনা করব কোনগুলো গুরুত্বপূর্ণ। তো তোমরা দেখতে থাকো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। আলোচনা যদি শুনে থাকো তাহলে তোমাদের কাছে এটা আরো সোজা হয়ে যাবে। যেমন প্রথম প্রশ্ন, পঞ্চতন্ত্র গল্প সাহিত্যের রচয়িতাকে না, 4টা অপশনের মধ্যে অবশ্যই বিষ্ণু শর্মা। তো এই পঞ্চতন্ত্রের যে 5টি তন্ত্র সেগুলো কি কি আমরা এক্ষুনি পড়েছি: মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকলুকিয়ম, লব্ধপ্রনাশ ও অপরীক্ষিত কারক। তারপরের প্রশ্ন হচ্ছে, পঞ্চতন্ত্র প্রথম কোন ভাষায় অনুদিত হয় না, পল্লবী ভাষায়। পঞ্চতন্ত্রের প্রথম খণ্ড তোমরা সবাই জানো, পরপর 5টা খণ্ড আমি বলেছি বা তন্ত্র বলেছি। তো পঞ্চতন্ত্রের তন্ত্র সংখ্যা 5টি, যেহেতু তার নামের মধ্যেই আছে 5 বা পঞ্চ কথাটি। পঞ্চতন্ত্রের তন্ত্র শব্দের অর্থ অধ্যায় বা প্রকরণ বিভাগ। অমর শক্তির পুত্রদের শিক্ষিত করে তুলেছিলেন কে না, বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্রম কি ধরনের গ্রন্থ না, এটা অবশ্যই গল্প সাহিত্য। বিষ্ণু শর্মা কোন রাজার পুত্রদের শিক্ষাদানের জন্য পঞ্চতন্ত্র রচনা করেছিলেন না, রাজা অমর শক্তির।
তারপরে এই প্রশ্নটা আমরা দেখব, বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র রচনা করেছিলেন রাজার পুত্রদেরকে কিসের জন্য? না নীতিশাস্ত্রজ্ঞ করে তোলার জন্য। তারপরের প্রশ্ন, রাজা অমর শক্তি কোথাকার রাজা ছিলেন? না মহিলারোপ্য নগরের রাজা ছিলেন। পঞ্চতন্ত্রের কোন তন্ত্রে বানর মকর কথা রয়েছে? না লব্ধপ্রন্যাস তন্ত্রে রয়েছে। তারপরের প্রশ্ন যেটা রয়েছে, পঞ্চতন্ত্র কি ধরনের গল্পগ্রন্থ? না নীতিমূলক গল্পগ্রন্থ। পঞ্চতন্ত্রের আনুমানিক যে সময়, কোন সময়ে রচিত হয়েছে? না ষষ্ঠ শতকের মাঝামাঝি সময় কিন্তু রচিত হয়েছে। পঞ্চতন্ত্রের মোট গল্প সংখ্যা, এখানে উত্তরে ৭৪টি আছে, বা অপশানে কোথাও ৭২টি নেই, কিন্তু এখানে উত্তর হবে ৭২টি। কতদিনের মধ্যে বিষ্ণু শর্মা অমর শক্তির পুত্রদের শিক্ষিত করে তোলেন? না ৬ মাসের মধ্যে। পঞ্চতন্ত্র এর মিত্রভেদ নামক তন্ত্রের গল্প সংখ্যা ২২টি। কোন গ্রন্থটি ৫০টিরও বেশি ভাষায় অনুদিত? না পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্রের ইংরেজি অনুবাদক কে? না আর্থার ডাব্লিউ রাডার। পঞ্চতন্ত্র এর কাশ্মীর সংস্করণ বা প্রাচীন সংস্করণের নাম তন্ত্র আখ্যায়িকা। লব্ধপ্রন্যাস কথার অর্থ হচ্ছে পেয়ে হারানো, এগুলো বলেছিলাম একটু আগে। কাক ও পেঁচার চিরশত্রুতার গল্প পঞ্চতন্ত্রের কোন তন্ত্রে আছে? না কাকোলুগীয়ম এই তন্ত্রে আছে। তিনজন জড়বুদ্ধি সম্পন্ন পুত্র ছিলেন কোন রাজার? না অমর শক্তির। তারপরে জিন্নধন বণিকের গল্প পঞ্চতন্ত্রের কোন তন্ত্রে রয়েছে? না মিত্রভেদে রয়েছে। অমর শক্তির পুত্র, এখানে পুত্রদের নাম বলা রয়েছে, ৩টি নাম রয়েছে। তো এখানে বসুশক্তি, উগ্রশক্তি, অনেক শক্তি সবকটিই হবে, তাহলে অপশন ডি সঠিক। তারপরে পৃথিবীতে বাইবেলের পর বহুল প্রচলিত গ্রন্থ হচ্ছে পঞ্চতন্ত্র। এবার পঞ্চতন্ত্র শেষ হলো, হিতোপদেশ থেকে প্রশ্নগুলো দেখব। হিতোপদেশ গ্রন্থটির অধ্যায় সংখ্যা হচ্ছে ৪টি, এগুলো আমরা এক্ষুনি দেখলাম। আর ৪টি অধ্যায়ের নাম কি কি? মিত্রলাভ, সুহৃদভেদ, বিগ্রহ সন্ধি। আর হিতোপদেশের রচয়িতা হচ্ছে নারায়ণ শর্মা। তারপরে কোন রাজার পুত্রদের নীতিশিক্ষার জন্য হিতোপদেশ রচিত হয়? না রাজা সুদর্শনের। হিতোপদেশ কোন শ্রেণীর তোমাদের রচনা? না গল্প সাহিত্য। হিতোপদেশের গল্প সংখ্যা কত? না ৪৩টি। হিতোপদেশের প্রথম খণ্ডের নাম, খণ্ডগুলোর নাম তো আমরা জানি, পরপর করতে হবে, এটা হবে মিত্রলাভ। হিতোপদেশের রচয়িতা নারায়ণ শর্মা ছিলেন কার সভাকবি? না ধবলচন্দ্রের সভাকবি। হিতোপদেশ গ্রন্থের চতুর্থ তন্ত্রের নাম সন্ধি। তারপরে এই গ্রন্থটি নিম্নলিখিত কোন কার অন্তর্গত? এটা হবে বীরবর কথা। মুনিমুশিক কথা গল্পটির উৎস হচ্ছে হিতোপদেশ। হিতোপদেশের একটি গল্পের নাম হচ্ছে নীলবর্ণ শৃগাল। হিতোপদেশের রচনাকাল হচ্ছে নবম শতাব্দী। হিতোপদেশ রচনার স্থান হচ্ছে পাটলিপুত্র। তো এখানে আরো কিছু কিছু গল্পগ্রন্থ হয়েছে, যেগুলো কোথা থেকে নেওয়া হয়েছে সেগুলো আর রয়েছে। তারপরে আবুল ফজল যেটা রয়েছে, যে ফরাসি ভাষায় অনুবাদ করেন হিতোপদেশ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কার আদেশে আবুল ফজল রচনা করেন? না সম্রাট আকবরের আদেশে, যেহেতু আকবরের সহকবি ছিলেন। হিতোপদেশ এর কয়টি গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানে পঞ্চতন্ত্রে কটি গল্প নেওয়া হয়েছে? না 25টি গল্প নেওয়া হয়েছে। তারপরে হিতোপদেশ এর কয়েকটি গল্পের সঙ্গে কোন গ্রন্থের বেশ মিল পাওয়া যায়? না এটা হচ্ছে আরবিয়ান নাইটস। তারপরে এই প্রশ্নটা কথাছড়ি সাগরের লেখা, কার লেখা? সোমদেব। বৃহৎ কথা গ্রন্থের রচয়িতা হচ্ছে গুণাঢ্য। কথাছড়ি সাগরের উৎস হচ্ছে বৃহৎ কথা। সংস্কৃত সাহিত্যের বৃহত্তম গল্পগ্রন্থ হচ্ছে কথাছড়ি সাগর। তারপরে সংস্কৃত সাহিত্যের প্রাচীনতম গল্প সাহিত্য হচ্ছে কথাছড়ি সাগর। সোমদেব ছিলেন কাশ্মীর কবি। কথাছড়ি সাগরের পরিচ্ছেদ সংখ্যা 18। এটি কি ধরনের সাহিত্য? না গল্প সাহিত্য। এছাড়া এখানে দুটো যে চরিত্র রয়েছে কথাছড়ি সাগরের, আসল চরিত্রগুলো হচ্ছে উদয়ন এবং বাসবদত্তা। কথাছড়ি সাগরের শ্লোক সংখ্যা হচ্ছে 22,000, মতান্তরে 24,000, এক্ষুনি বলেছি। তারপরে এর অধ্যায়গুলি কি নামে পরিচিত? না লম্বক নামে পরিচিত। সরিত কথার অর্থ হচ্ছে নদী। আর এখানে কয়টি কাহিনী আছে? না 900টি কাহিনী রয়েছে। চিত্ত বিনোদনের জন্য সোমদেব রচনা করেন সূর্যমতীর, এখানে 4টির মধ্যে এটা হবে সূর্যমতীর। কথাছড়ি সাগর কয়টি তরঙ্গ রয়েছে? না 124টি। কাশ্মীর রাজ অনন্তের মহিষী কে ছিলেন? না সূর্যমতী। তো এইরকম কিন্তু প্রশ্ন রয়েছে, এবং শেষের দিকে কিছু প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। সোমদেবের পিতার নাম বামন ভট্ট। আর কথাছড়ি সাগর কোন ভাষায় রচিত? না সংস্কৃত।
আর বৃহৎ কথার শ্লোক সংখ্যা হচ্ছে 1,00,000। তো মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে আমি দেখালাম। এবারে কিছু শূন্যস্থান পূরণ আছে, এগুলো তোমরা একটু দেখে নিতে পারো। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তোমাদের যে অন্য টাইপগুলো যেগুলো পড়বে, যেমন স্তম্ভ মিল, এখানে 4টি স্তম্ভ 1, স্তম্ভ 2 রয়েছে। পশুপক্ষী অবলম্বনে রচিত যেটা, সেটা হচ্ছে নীতিকথা। মানুষ গন্ধর্ব ইত্যাদি অবলম্বনে রচিত, সেটা হচ্ছে রূপকথা। তারপরে জনপ্রিয় কাহিনী যেটা রয়েছে সেটা হচ্ছে লোককথা। আর পশুপক্ষী ও মানুষের গল্পে একত্রে যে পৃথকভাবে যে সাহিত্যে বর্তমান, সেটা হচ্ছে গল্প সাহিত্য। তো এইভাবে তোমাদের কিন্তু মিল করাতে হবে, এবং এখানে 4টা অপশন আছে, এখানে ডি অপশনটা হবে ঠিক। তো এইভাবে তোমরা কিন্তু গোল চিহ্ন বসাতে হবে। এরপরেও অনেকগুলো ডায়াগ্রাম আছে, তোমরা একটু দেখে রাখো। সবগুলো ডায়াগ্রাম বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। দেখতেই পাচ্ছ তোমাদের এরকম ডায়াগ্রাম এখান থেকে থাকতে পারে। তো অবশ্যই তোমরা এগুলো প্র্যাকটিস করবে। প্রশ্নগুলো দেখে রাখো। এরপরে আবার বিবৃতি কারণ থেকেও প্রশ্ন আছে, এই টাইপের প্রশ্ন তোমাদের হবে, আমি দেখিয়ে রাখছি তোমাদেরকে, একটু দেখে রাখো। এরকম টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু হবে। তো দেখতেই পাচ্ছ অনেক বিবৃতি রয়েছে। এই বিবৃতিগুলোর মধ্যে সত্য মিথ্যা কোনগুলো, সেগুলো করতে হবে তোমাদেরকে। এরপরে আরো বিবৃতি রয়েছে। তো যাই হোক, আশা করছি তোমাদের এই আলোচনা খুবই হেল্পফুল হলো। যদি হেল্পফুল হয় লাইক করবে, এবং চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আরও নতুন ভিডিও অবশ্যই চ্যানেলে খুব শীঘ্রই আসছে।